আলাইকুম ক্লাস, আশা করি সবাই ভালো আছেন। আজকের এক্সপেরিমেন্টে আমরা কীভাবে একটা সেকেন্ড অর্ডার সার্কিট রুট লোকাস কনসেপ্ট ইউজ করে ডিজাইন করা যায় সেটা আমরা দেখব। এবং সেই সার্কিটটাকে যদি আমার মডিফাই করতে হয় ইউজার রিকোয়ারমেন্ট ফুলফিল করার জন্য, তাহলে সেই মডিফিকেশন প্রসেসটা কীভাবে আমি অ্যাচিভ করতে পারি সেটা আমরা দেখব। আমি আপনাকে যদি এখন বলি যে আমি একটা কন্ট্রোল সিস্টেম বা একটা সার্কিট এমনভাবে ডিজাইন করতে যাচ্ছি যে সেই সার্কিট আমাকে একটা পার্টিকুলার ওভারশুট দিবে এবং আমার সিস্টেমটা একটা পার্টিকুলার টাইমে গিয়ে সেটেল ডাউন হবে এত পার্সেন্ট ক্রাইটেরিয়ার জন্য, সেটা হতে পারে 2% বা 5%-এর জন্য। তাহলে আমি যখন আপনাকে ইউজার হিসেবে যখন আপনার কাছে এই ডিমান্ডগুলো আপনাকে দিব, তখন আপনি ডিজাইনার হিসেবে আমার ডিমান্ডগুলো ফুলফিল করার জন্য প্রথম যে টেকনিক আপনি অ্যাপ্লাই করবেন সেটা আপনি কোথাও আমার এই ডিমান্ডগুলো অ্যাপ্লাই করে সিস্টেমের রেসপন্স কী হবে, সেই রেসপন্স থেকে কি কি প্যারামিটারের ভ্যালু কী হবে সেটা আপনি দেখবেন। তারপর সেই ভ্যালুগুলো নিয়ে আপনি প্র্যাকটিক্যালি সিস্টেমটাকে ডিজাইন করার জন্য স্টেপ নেবেন। ডিজাইনের স্টেপটা আপনি নেবেন। তার মানে প্রথমে আমরা যেটা করি, আমরা সিস্টেমটাকে রিপ্রেজেন্ট করি ব্লক দিয়ে। তো আমরা যখন একটা সিস্টেমকে ব্লক দিয়ে রিপ্রেজেন্ট করতে যাই, তখন সিস্টেমটার চেহারা দেখায় ঠিক এইখানে আমি উপরে যেটা এঁকে রাখছি এটার মতো, যেটা আমি যদি সিস্টেমে এই ইনপুটটা দেই, আমার আউটপুটটা হবে এরকম। ডিপেন্ড করতেছে এর ভিতরে আমার কি কি জিনিস আছে। এখন এই যে এটা তো আমি ব্লক দিয়ে আমি বলতে চাচ্ছি যে আমি যখন সিমুলিংকে করি বা কোনো আমি একটা সফটওয়্যার ইন্টারফেসে যখন এই জিনিসগুলো আমি করি, তখন আমি ইউজ করি ব্লকের কনসেপ্ট। বাট আমি কি প্র্যাকটিক্যালি এই ধরনের কোনো ব্লক কি কিনতে পাওয়া যায় কিনা, বা এই ব্লকের ইকুইভ্যালেন্ট কোনো কিছু কি আছে কিনা, যেটা ইউজ করলে আমি এই ব্লক থেকে যে আউটপুটটা পেতাম সেই ইকুইভ্যালেন্ট জিনিসপত্র দিয়ে বা এলিমেন্টগুলো দিয়েও আমি সেম আউটপুটটা পাবো। তো আমরা এই জিনিসগুলোর সাথে আপনারা পরিচিত যে এই ব্লকের কনসেপ্টটাকে আমরা ফিজিক্যালি এক্সিকিউট করতে পারি অপ-এম ইউজ করে। যেখানে আমি যদি এখানে বলি যে আমার তিনটা জিনিস আমার লাগবে। একটা এই সামিং ব্লক, এরপর এই কন্ট্রোলার গেইন ব্লক, আর এটাকে আমরা বলি প্ল্যান্ট ব্লক। তো এই তিনটা ব্লকের জন্য আমার কি এখানে লাগতেছে, এখানে লাগতেছে আমার একটা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার, যেটা আমার এই সামিং ব্লকটার কাজ করতেছে। এরপরে দুইটা অপ-এম লাগতেছে, যেখান থেকে আমি ক্যালকুলেশনের থ্রুতে একটা কন্ট্রোলার গেইন ব্লক পাচ্ছি, আর আরেকটা আমার যে প্ল্যান্ট যে ব্লক যেটা সেটা আমি পাচ্ছি। এটা কীভাবে কাজ করে আপনারা সবাই জানেন যে একটা ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ার যদি হয় এই পোর্শনটুকু, তাহলে এই পোর্শনটুকুর আউটপুটটা আমি এখানে ডিনোট করে রাখছি V1 দিয়ে, এবং সেটার ফর্মুলা আছে যে আউটপুট ইজ ইকুয়াল টু একটা পার্টিকুলার গেইন, যে গেইনটা এখানে দেওয়া আছে M দিয়ে ডিনোট করা, ইনটু ইনপুট মাইনাস আউটপুট। তো আমি যদি গেইনটাকে 1 রাখি, মানে আমি সবগুলো রেজিস্ট্যান্সের ভ্যালু যদি আইডেন্টিক্যাল রাখি, সেক্ষেত্রে আমার V1 হবে Vin মাইনাস V আউটপুট। এই জিনিসটাকে যদি আমি একটা সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, তাহলে তার সিম্বলিক রিপ্রেজেন্টেশনটা দাঁড়ায় এরকম, যেখানে এই যে ইনপুট দিচ্ছি, আউটপুট যদি বিয়োগ হয়, তাহলে ইনপুট থেকে আউটপুট বিয়োগ হওয়ার পরে আমি এই ডিফারেনশিয়াল অ্যাম্প্লিফায়ারের আউটপুটটা পাচ্ছি, যেটাকে আমি ডিনোট করে রাখছি V1। এরপর এটাকে ইন্টিগ্রেটর, আপনারা জানেন যে ইন্টিগ্রেটরের জন্য আমার ট্রান্সফার ফাংশন কি হবে, -1/R1 CF1 ডিভাইডেড বাই S। আর এটা আমার আরেকটা, এটাকেও আমি ইন্টিগ্রেটর বলতে চাচ্ছি, বাট এখানে যেটা আছে, এখানে আমার ফিডব্যাক পাথে একটা রেজিস্ট্যান্স দেওয়া আছে। এই রেজিস্ট্যান্সটা দেওয়া আছে এই কারণে, আমরা যদি একটু পরের স্লাইডটাতে যাই, আমরা এখানে চাচ্ছি, ধরেন যে আমাকে ইউজার ইনিশিয়ালি বলে দিল যে সে একটা সিস্টেম চাচ্ছে যেখানে ইরর ফ্রি ইউনিট স্টেপ ইনপুট দিবে সে, এবং সিস্টেমের কোনো ইরর থাকবে না, স্টেডি স্টেট ইরর থাকবে না। তাহলে আমি জানি যে আমার যখন আমি ইউনিট স্টেপ ইনপুটের জন্য ইরর ফ্রি আউটপুট চাই, তখন আমার সিস্টেমে ইন্ট্রোডিউস করতে হবে টাইপ, এবং টাইপ ইন্ট্রোডিউস করার মেইন যে সেটা অরিজিনে আমার পোল ইন্ট্রোডিউস করতে হবে। তো আমার একটা পোল আছে অরিজিনে, আর আরেকটা পোল কোনো একটা পজিশনে আছে, সেই পজিশনটাকে আমি ডিনোট করতেছি এ পজিশন দিয়ে। সো এই পজিশনটার জন্যই আমার এখানে, মানে আমার পোলটাতে যেহেতু অরিজিনে না, এই পোলটা শিফটেড ফ্রম অরিজিন। সো এখানে এই শিফটিংটা ইন্ট্রোডিউস করার জন্য আমি এই ইন্টিগ্রেটরের সাথেই ফিডব্যাক পাথে একটা রেজিস্ট্যান্স, ফিডব্যাক রেজিস্ট্যান্স RF2 কানেক্ট করেছি। তাহলে এখান থেকেও যদি এর আউটপুট আর ইনপুটের রেশিওটা আমি নেই, V0/V2 নেই, তাহলে আমি এখান থেকে এরকম কিছু একটা লিখতে পারি। এটা আপনারা অলরেডি জানেন এটা কীভাবে আসে। আমরা ইনভার্টিং অ্যাম্প্লিফায়ারের যেই ফর্মুলা, যেটা যে V0/Vn ইজ ইকুয়াল টু -RF/RI, এই ফর্মুলা থেকে এই জিনিসগুলো এক্সিকিউট করা যায়। আচ্ছা, এখন যদি এই অপ-এমের সাথে এই অপ-এমটাকে আমি কানেক্ট করে দিই, তাহলে আমার এখানে একটা মাল্টিপ্লিকেশন ঘটবে। তাহলে আমি যদি এখানে মাল্টিপ্লাই করে দিই, মাল্টিপ্লাই করলে আমার যেটা হবে, এখান থেকে V2 কাটাকাটি চলে যাবে, মাইনাসে মাইনাস হয়ে যাবে প্লাস, এবং আলটিমেটলি যেটা থাকবে যে আমি সবগুলো এসকে একসাথে রাখতে যাচ্ছি, আর এস বিহীন যেগুলো সেগুলোকে একসাথে রাখতে যাচ্ছি। তাহলে এখানে আসবে 1/R1 R2 CF1 CF2,
ইন্টু হচ্ছে 1 ডিভাইডেড বাই এস ইন্টু এই যে এস ইন্টু এস প্লাস 1 বাই আর এফ টু সি এফ টু। তাহলে এই দুইটা জিনিসকে আসলে আমি দুইটা ব্লক দিয়ে রিপ্রেজেন্ট করতে যাচ্ছি। এইখানে এটাকে আমি রাখতেছি হচ্ছে আমার কন্ট্রোলার গেইন ব্লকে, আর বাকি যেটা আছে সেটাকে আমি রাখতে যাচ্ছি আমার প্ল্যান্ট যেটা প্ল্যান্ট নামে যে ব্লকটা আছে সেটার মধ্যে। তাহলে এই প্ল্যান্ট ব্লকের মধ্যে আছে হচ্ছে আমার এস ইন্টু এস প্লাস 1 বাই আর এফ টু সি এফ টু, যেখানে আসলে আমি বলতে পারি যে আসলে 1 ডিভাইডেড বাই আমার 1 ডিভাইডেড বাই হচ্ছে 1 ডিভাইডেড বাই আর এফ টু সি এফ টু ইজ ইকুয়াল টু হচ্ছে আমার এ। এখন আমাকে যখন আসলে ইউজার আমাকে এইগুলো সবগুলোই যখন আসলে বলে দিছে, তখন আমি তো আসলে প্রথমে যেটা করবো, আমি আসলে এই জিনিসটাই আসলে আমি সিমুলিংকে ডিজাইন করে দেখবো আর কি। তো আসলে সিমুলিংকে ডিজাইন করার জন্য আসলে এইটাই হচ্ছে আমার আরবিট্রারিলি হচ্ছে প্রথম আমার হচ্ছে সার্কিট ডায়াগ্রাম আর কি। তো এখন ইউজার যখন আমাকে বলে দিছে যে আসলে আপনাকে এত পার্সেন্ট ওভারশুট আমাকে সিস্টেমে দিতে হবে, বা আমি এতটুকু সময় আসলে সেটলিং টাইম চাচ্ছি এত পার্সেন্ট ক্রাইটেরিয়ার জন্য, তো আসলে সেই ভ্যালুগুলো তো আপনাকে বলে দিছে। তো সেখান থেকে আসলে আমরা কি ক্যালকুলেট করতে পারি, আমরা অলওয়েজ হচ্ছে এইগুলো থেকে হচ্ছে জিটা ওমেগা ক্যালকুলেট করতে পারি। আচ্ছা, এখন আমি যেটা করছি, আমি তো আসলে এখানে অপেম বসাইছিলাম, এবং অপেমের বসানোর কারণে তিনটা অপেম যেহেতু বসেছে, একটা হচ্ছে আমার ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ার হুইচ ইজ রিপ্রেজেন্টিং সামিং ব্লক, অ্যান্ড দ্য আদার টু অপেমস are representing our controller gain block and plant block as well. So আসলে এই দুইটা ব্লক থেকে আমি আসলে যেটা করতে যাচ্ছি, আমি আসলে এই পুরোটাকেই যদি আমি আসলে মডিফাই করে একটা সিঙ্গেল ব্লকে আসলে রিপ্রেজেন্ট করতে চাই। আমরা জানি আসলে এটা থেকে আসলে সিস্টেমের রিপ্রেজেন্টেশনটা কীভাবে হয়। আপনারা সবাই জানেন যে আসলে এটাকে আমরা যদি বলি কে, আর এটাকে যদি আমরা বলি আসলে জিএস, তাহলে আমরা বলতে পারি কে জিএস ডিভাইডেড বাই 1 প্লাস কে জিএস এইচএস, যদি আমার ফিডব্যাক পাথে কিছু থাকতো, যেহেতু এটা ইউনিটি ফিডব্যাক, সো আসলে এইচএস ইজ ইকুয়াল টু 1, এবং এখানে যেহেতু নেগেটিভ ফিডব্যাক তো আসলে আসবে হচ্ছে 1 প্লাস, আর যদি পজিটিভ ফিডব্যাক থাকতো তাহলে আসতে হচ্ছে 1 মাইনাস। তো ওই ফর্মুলাতে আসলে এটা বসানোর পরে আসলে আমার ফাইনালি আমার সিস্টেমের রিপ্রেজেন্টেশন দাঁড়ায় হচ্ছে এরকম, হুইচ ইজ কে ডিভাইডেড বাই এস স্কোয়ার প্লাস এস প্লাস কে। আচ্ছা, এখন এখানে আমি যেটা করতে যাচ্ছি, আমি এইটার সাথে আমি আসলে যেটা ডিজাইন করতে যাচ্ছি সেটার সাথে আসলে আমি আমাদের সকল সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য যে একটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে সেটার সাথে আসলে এটাকে কম্পেয়ার করতে যাচ্ছি। যদি আমি আসলে এই দুইটাকে কম্পেয়ার করলে আসলে আমি এখান থেকে ইকুয়েট করতে পারি কয়েকটা ভ্যালু, যেমন আমি ইকুয়েট করতে পারি এ ইজ ইকুয়াল টু 2 জিটা ওমেগা এন, আর কে ইজ ইকুয়াল টু হচ্ছে ওমেগা এন স্কোয়ার। আমরা কিন্তু অলওয়েজ ডিনোমিনেটর যেটা সেটাকে আসলে কম্পেয়ার করি, নিউমিনেটরটাকে আমরা আসলে কখনোই কম্পেয়ার করি না, কজ আমাদের ডিনোমিনেটরটাই হচ্ছে আসলে ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, আপনারা সবাই জানেন। সো আসলে এর ডিনোমিনেটরের সাথে আমি আসলে সেকেন্ড অর্ডার সিস্টেমের স্ট্যান্ডার্ড ফর্মে ডিনোমিনেটরের কম্প্যারিজন করতেছি। তো এখান থেকে যখন আমরা কম্প্যারিজন করি, সেই কম্প্যারিজন থেকে আমি পেয়ে যাচ্ছি হচ্ছে এ ইজ ইকুয়াল টু 2 জিটা ওমেগা এন অ্যান্ড কে ইজ ইকুয়াল টু ওমেগা এন স্কোয়ার। আবার আমার যে সার্কিটটা আসলে আমি ডিজাইন করেছিলাম সেখানে এ ইজ ইকুয়াল টু আমার ছিল হচ্ছে এই পোর্শনটুকু, সেটা হচ্ছে 1 ডিভাইডেড বাই আর এফ টু সি এফ টু, আর কে ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে 1 ডিভাইডেড বাই আর ওয়ান আর টু সি এফ ওয়ান সি এফ টু। ওকে, এখন আমি এই যে ইউজার আমাকে বলে দিচ্ছে 40% ওভারশুট বা সেটলিং টাইম 5 সেকেন্ড, এখান থেকে আমি যেটা করছি, আমি আসলে প্রথমে যেটা ফাইন্ড আউট করছি ওমেগা এন ফাইন্ড আউট করছি। ফাইন্ড আউট করার পরে আমি জানি যেখান থেকে কে ইজ ইকুয়াল টু ওমেগা এন স্কোয়ার, সো আমি কি করছি, ওমেগা এনকে যদি আমি স্কোয়ার করে দিই আমি এটার ভ্যালু এখানে পেয়ে গেছি। আচ্ছা, এখন এই কে এর ভ্যালু আবার হচ্ছে 1 বাই আর ওয়ান আর টু সি এফ ওয়ান সি এফ টু, তাহলে আমার এখান থেকে আসলে এদের ভ্যালু আসলে এমনভাবে ডিজাইন করতে হবে যাতে আসলে আমি এই কে এর ভ্যালুটা বা এই ওমেগা এন স্কোয়ার ভ্যালুটা হচ্ছে অ্যাচিভ করতে পারি। সেটা আমরা কীভাবে করবো, আমরা বলছিলাম যে আসলে আমাদের ল্যাবে যেটা ছিল, আমাদের ল্যাবে আসলে ক্যাপাসিটর ব্যাংক যেটা বা ক্যাপাসিটরের ভ্যারিয়েশন যেটা সেটা আসলে লিমিটেড, রেজিস্ট্যান্সের ভ্যারিয়েশন হচ্ছে আমাদের জন্য আনলিমিটেড। তো আমরা আসলে চেষ্টা করি যে আসলে ক্যাপাসিটর যেটা সেটাকে আসলে ফিক্সড রাখতে, এবং ভ্যারিয়েশন বা ডিজায়ার্ড যে ভ্যালু আসলে আমি চাচ্ছি সেটা আসলে রেজিস্ট্যান্সের ভ্যারিয়েশন দিয়ে অ্যাচিভ করতে। তো এখানেও আমরা আসলে সেটাই করছি, আমরা আসলে ক্যাপাসিটরের ভ্যালুগুলো হচ্ছে ফিক্সড রাখছি, এবং R2 রেজিস্ট্যান্স যেটা R2 রেজিস্ট্যান্সটাকে হচ্ছে আমরা 1 ওহম রাখছি, যেহেতু আমার আসলে 4টা আননোন, আমাকে আসলে 3টাকে ধরে নিতে হচ্ছে। তো আমি আসলে CF1 CF2 এবং R2 এর ভ্যালু হচ্ছে ধরে নিচ্ছি, এবং এখান থেকে আমি আসলে R1 এর ভ্যালু হচ্ছে কীভাবে বের করছি, যদি আমি R1 কে পাশে পাঠিয়ে দিই তাহলে আসবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 8.17, এটাই ক্যালকুলেট করলে আসবে হচ্ছে 0.122। আচ্ছা, তার মানে হচ্ছে আমার একটা ব্লক হচ্ছে এক্সিকিউট করা হয়ে গেছে। এবার এই ব্লকে আসি, এই ব্লকে হচ্ছে এস তো আসলে এক্সিকিউট করার কিছু নাই, আমার আসলে এর ভ্যালুটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। a is equal to কত, a is equal to 1 by rf2 cf2। আবার এই দুটো ইকুয়েশনকে যদি আমি কম্পেয়ার করি, a is equal to 2 জিটা ওমেগা n, যেখানে জিটা is equal to হচ্ছে আমার জিটা ওমেগা n এর ভ্যালু আসলে আমার জানা আর কি। তাহলে জিটা ওমেগা n কে মাল্টিপ্লাই করবো, তার সাথে হচ্ছে 2 মাল্টিপ্লাই করলে আমরা a এর ভ্যালু পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে আমার 1.6। তাহলে এইখান থেকেও আমি অলরেডি CF2 এর ভ্যালু ধরে নিছি, তাহলে আমি RF2 এর ভ্যালু হচ্ছে এখান থেকে বের করতে পারি, সেটা হচ্ছে RF2 is equal to হচ্ছে 0.625। তাহলে এই ভ্যালুগুলো নিয়েই যখন আসলে আমি এই সার্কিটে বসাবো,
তখন আসলে আমি এই সার্কিট থেকে 40% ওভারশুট পাবো এবং হচ্ছে আমার যে সেটিং টাইম যেটা ছিল হচ্ছে আমাকে ইউজার বলে দিছে হচ্ছে 2%-এর জন্য 5 সেকেন্ড, সেটা হচ্ছে বা 5 সেকেন্ডের আশেপাশে হচ্ছে চাচ্ছি আমি, সেটাও আসলে আমি এখান থেকে অ্যাচিভ করতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এইখানে আমি একটু ডিটেলসে কিছু জিনিস বলতে চাই, কজ আসলে পরের যে স্টেপে আসলে আমি যেতে যাচ্ছি সেটার জন্য আসলে এই স্টেপগুলো আসলে বোঝাটা আমার জন্য একটু দরকার। আমরা জানি আসলে যে একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন কোনটা, আমরা যেটা বলেছিলাম যে এখানে যে আসলে ডিনোমিনেটর যেটা সেটাকে ইজ ইকুয়াল টু যদি আমি 0 করি, মানে এস স্কোয়ার প্লাস 2g ওমেগা এনএস প্লাস ওমেগা এন স্কোয়ার ইজ ইকুয়াল টু যদি আমি 0 করি, তাহলে আসলে সেটাকে আমরা বলি ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন। তাহলে এখানে সেটাই লিখছি এবং এখান থেকে আসলে আমরা জানি এটা আসলে আমার একটা দ্বিঘাত সমীকরণের ফর্মুলাতে পড়ে ax স্কোয়ার প্লাস bx প্লাস c। এখান থেকে যদি আসলে আমি সলভ করলে আসলে আমি x এর ভ্যালু বা s এর ভ্যালু হচ্ছে বের করতে পারি, যেটা আসলে আমরা বের করলে হচ্ছে এরকম কিছু একটা পাই, মাইনাস জিটা ওমেগা এন প্লাস মাইনাস জে ওমেগা এন প্লাস রুট ওভার জি ওমেগা এন ইন্টু রুট ওভার 1 মাইনাস জিটা স্কোয়ার, যেখানে রিয়েল টার্মটাকে আমি বলতেছি সিগমা এবং ইমাজিনারি পার্টটাকে আমি বলতেছি হচ্ছে ড্যাম্পিং ফ্রিকোয়েন্সি বা ওমেগা ডি। এখন এই জিনিসটাকে যদি আসলে আমি আমার এস প্লেনে যদি আসলে প্লট করলে আসলে তার চেহারা দাঁড়াবে হচ্ছে এরকম, যেখানে আমি ধরে নিচ্ছি যে আসলে এই যে এখানে একটা সার্কেলের মতো দেখা যাচ্ছে একদম এইটুকু ডিস্টেন্স, মানে অরিজিন থেকে এইটুকু ডিস্টেন্স হচ্ছে যেটা ওমেগা এন, এরপরে তার সাথে যদি আমি প্লাস জে ওমেগা এন যোগ করি, আমার একটা পোল থাকবে হচ্ছে এখানে এবং মাইনাস জে যোগ করলে হচ্ছে আরেকটা পোল থাকবে হচ্ছে এখানে, যেহেতু এটা হচ্ছে আমার একটা সেকেন্ড অর্ডার সিস্টেম। এটা ছিল হচ্ছে মানে আমাদের সেকেন্ড অর্ডার সিস্টেমের জন্য যে স্ট্যান্ডার্ড ফর্ম সেটা, তাই তো, সেটার রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এস প্লেন রিপ্রেজেন্টেশনটা হচ্ছে এরকম। এখন আমি যে সিস্টেমটা ডিজাইন করেছি ইউজার রিকোয়ারমেন্ট অনুযায়ী, তার জন্য আসলে এই রিপ্রেজেন্টেশনটা বা এস প্লেনের রিপ্রেজেন্টেশনটা কেমন হবে সেটা আসলে আমি দেখতে যাচ্ছি। তাহলে আমার এখানে যেটা ছিল, আমি যদি একটু ব্যাকে যাই, আমার এ ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে 1.6, আমি এখানে 1.6 বসাবো, আর কে ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে আমার 8.17। তার মানে আমার জন্য ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশনটা হবে এস স্কোয়ার প্লাস 1.6 এস প্লাস হচ্ছে 8.17 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আমি যদি এবার এইটাকে ক্যালকুলেটর সলভ করি, সেখান থেকে হচ্ছে আমি 8 এস এর ভ্যালু পাই হচ্ছে মাইনাস 0.8 প্লাস মাইনাস যে 2.744। এটাকে যদি আমি আসলে বসাই, তার মানে আসলে আমি অরিজিন থেকে যতটুকু রিয়েল ডিস্টেন্স হচ্ছে আমি কভার করবো সেটা হচ্ছে মাইনাস 0.8, এর সাথে হচ্ছে আমি প্লাস যে একবার প্লাস যে 2.74 পরিমাণ ডিস্টেন্স যাব, তাহলে আমি একটা পোল পাবো। আবার হচ্ছে মাইনাস যে 2.74, এখানে একটু ভুল আছে, সরি, মাইনাস যে 2.74 ইকুয়াল অ্যামাউন্ট অফ ডিস্টেন্স যদি আমি যাই, তাহলে আসলে এখানে আমি আমার আরেকটা পোল পাবো আর কি। এখন কথা হচ্ছে যে আসলে এই জিনিসটা আমি কেন বলতেছি। আচ্ছা, এই জিনিসটা বলার একটা কারণ হচ্ছে যে আসলে আমি তো ডিজাইন করেছিলাম কিসের জন্য, আমি আসলে যেটা ডিজাইন করেছিলাম, আমি যদি একটু ব্যাকে যাই, এইখানে আমি আসলে আমার একটা পোল ছিল অরিজিনে, যেহেতু আমরা বলছিলাম যে আমরা আসলে স্টেডি স্টেট ইরোটাকে 0 চাচ্ছি, সো আমি আসলে একটা টাইপ ইন্ট্রোডিউস করতে যাচ্ছি হুইচ ইজ ডান বাই ইন্ট্রোডিউসিং এ পোল অ্যাট দ্য অরিজিন, এবং আমার আরেকটা পোল আছে হচ্ছে মাইনাস 1.6-এ। তাহলে এই দুইটা পোল যখন আমি এখানে বসাচ্ছি, তখন আমার কি হচ্ছে যে আসলে আমার এখানে আমরা জানি যে অলওয়েজ অড নাম্বার অফ পোলের হচ্ছে আমাদের এটা কি বলে, অড নাম্বার অফ পোলের হচ্ছে লেফট সাইডে হচ্ছে আমাদের রুট লোকাসটা থাকে। তাহলে এখন এইখানে আমাদের দুটা পোল আছে, তাহলে আমার আসলে এখানে কি হবে যে আসলে আমি যদি নাম্বারিং করি, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, তাহলে এর লেফট হচ্ছে রুট লোকাস থাকবে। তার মানে হচ্ছে আমি যদি আসলে ইনিশিয়ালি তো আমি যেটা করেছিলাম, আমরা আসলে কি করি যে আমরা জানি হচ্ছে যে আমরা রুট লোকাস যখন আসলে আমরা প্লট করি, আমরা আসলে কে ইজ ইকুয়াল টু 0-র জন্য আসলে আমরা প্রথমে বসাই, আমার কন্ট্রোলার গেইন যখন হচ্ছে 0 তখন হচ্ছে আমরা আসলে এদেরকে বসাই। তো যখন আসলে আমার কে ইজ ইকুয়াল টু 0 ছিল, তখন একটা পোল ছিল হচ্ছে আমার অরিজিনে এবং আরেকটা পোল ছিল হচ্ছে মাইনাস 1.6-এ, যেটা হচ্ছে আমি এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছি আমার এইখানে যেই ভ্যালুগুলো হচ্ছে আমি পেয়েছিলাম, এই যে এইখানে আমার হচ্ছে এস একটা ভ্যালু হচ্ছে আমার একটা পোল থাকবে হচ্ছে অরিজিনে এবং আরেকটা পোল থাকবে হচ্ছে আমার কোথায় এর ভ্যালু, যেটা এর ভ্যালু হচ্ছে 1.6-এ, তাহলে হচ্ছে 1.6 হচ্ছে আমি একটা পোলকে বসালাম। এখন যতই হচ্ছে আমি কন্ট্রোলার গেইনের ভ্যালু হচ্ছে 0 থেকে ইনক্রিজ করতেছি, ততই হচ্ছে এই পোলগুলোর মুভমেন্ট হচ্ছে লোসাই বরাবর এবং কোনো একটা পার্টিকুলার ভ্যালুতে এসে তারা হচ্ছে একই পজিশনে আছে। আচ্ছা, এখানে আমরা আরেকটা জিনিস একটু রিকল করে নিই, এই যখন কন্ট্রোলার গেইন কে ইজ ইকুয়াল টু 0 ছিল, তখন আসলে সিস্টেমের রেসপন্সটা কি হওয়ার কথা ছিল, ওভার ড্যাম্প, তাই তো, রিয়েল অ্যাক্সিসের উপরে, মানে পোলগুলো রিয়েল বাট নট ইকুয়াল। এরপর হচ্ছে কোনো একটা পার্টিকুলার কন্ট্রোলার গেইনের জন্য পোলগুলো একটা পজিশনে আসবে, দুইটা পোলই হচ্ছে এই পজিশনে এসে হচ্ছে মিলিত হবে, যেটা হচ্ছে 0.8, এই পজিশনে আমার রেসপন্সটা হবে হচ্ছে ক্রিটিক্যালি ড্যাম্প। এরপরে হচ্ছে যেটা হবে যে পোলগুলো এই পয়েন্ট থেকে হচ্ছে স্পিড করে বের হয়ে চলে যাবে, একজন চলে যাবে হচ্ছে এই ডিরেকশনে, আরেকজন চলে যাবে হচ্ছে এই ডিরেকশনে। এখন এই ডিরেকশনে যে যাচ্ছে, সে যখন এই পজিশনে আসতেছে, কোন পজিশনে, যখন হচ্ছে যে 2.74 আছে,
অবভিয়াসলি যেহেতু এরা কমপ্লেক্স পোল এবং কমপ্লেক্স কনজুগেট পোল, তাহলে একটা যদি প্লাস জে 2.74 থাকে, অবশ্যই আরেকটা থাকবে হচ্ছে মাইনাস জে 2.74। তাহলে যখন আসলে এই পোলগুলো এই লোকেশনে আসলে চলে আসতেছে, তখন আসলে আমার সিস্টেমের রেসপন্সটা আমাকে কি দিচ্ছে, আমি আমার সিস্টেম থেকে পাচ্ছি হচ্ছে 40% ওভারশুট, এবং হচ্ছে আমার সেটলিং টাইম যেটা 5 সেকেন্ড, যেটা সেটা আসলে আমি অ্যাচিভ করতে পারতেছি। তার মানে আসলে এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আসলে ইউজার আমাকে যে রিকোয়ারমেন্ট দিয়েছে, সেই রিকোয়ারমেন্টটাকে যদি আসলে আমি এরকম একটা হাফ সার্কেল ড্র করি, অবশ্যই আমরা আসলে এই দিকে আসলে ড্র করি না, কজ এটা আসলে আমার জন্য আনস্টেবল রিজিয়ন। আমরা আসলে সব কিছুই ডিজাইন করতে চাই আসলে স্টেবল রেখে। তাহলে ইউজার আসলে আমি যদি বলি যে আসলে ইউজার ইনডাইরেক্টলি যদি বলি যে ইউজার আমাকে এমন একটা ডিজাইন দিয়েছে যেটা আসলে এই হাফ সার্কেলের মধ্যেই কোনো একটা পয়েন্টে আছে। এখন সেই কোন পয়েন্টে আছে সেটা আসলে আমি যদি বের করতে চাই, তাহলে আসলে আমাকে এই রুট লোকাসের হেল্পটা নিতে হচ্ছে। তাহলে আমি সেটা কীভাবে করতেছি, আমি ইউজার আসলে আমাকে কি বলে দিছে, ইউজার আমাকে হচ্ছে জিটা বলে দিছে, ওমেগান বলে দিছে, তাই তো ইনডিরেক্টলি সে আসলে আমাকে জিটা এবং ওমেগান বলে দিছে, এবং সেখান থেকে আসলে আমি জানি ওমেগা এন কত, জিটা কত। তাহলে সেটা যদি আসলে আমি বসাই, আমি তো আসলে আমার ডিজায়ার্ড পয়েন্ট অফ ইন্টারেস্ট পাবো। ধরেন ইউজার আমাকে যেটা বলে দিছে, বা ইউজারের ডিজায়ার্ড পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এইটা, এখানে আসলে আমি যেটা দেখাচ্ছি এইটা, এবং যেহেতু এটা কমপ্লেক্স কনজুগেট আরেকটা থাকবে হচ্ছে এইখানে। তার মানে হচ্ছে আমার এই রিয়েল অ্যাক্সিসের উপরে পোলগুলো এমনভাবে হচ্ছে প্লেস করতে হবে যাতে পোলগুলো, এবং কন্ট্রোলার গেইনের ভ্যালুটা হচ্ছে এমনভাবে দিতে হবে যাতে আসলে পোলগুলো এই পয়েন্ট দিয়ে পাস করে, তাই তো। তাহলে এখন কথা হচ্ছে সেটা আসলে আমি কীভাবে করব। যদি আমার আসলে স্টেডি স্টেট এরর 0 হয় স্টেপ ইনপুটের জন্য, তাহলে তো আমার জন্য অনেকটা ইজি হয়ে গেছে। সেটা হচ্ছে আমি আসলে একটা পোল দিব হচ্ছে অরিজিনে, এবং আরেকটা পোল কোথায় দিব। আমি এখানে আপনারা সবাই জানেন, আপনাদের কন্ট্রোল থিওরিতে হচ্ছে জিনিসটা পড়ানোর কথা, যে ব্রেক এওয়ে পয়েন্ট, যে আসলে রুট লোকাস আমার রিয়েল অ্যাক্সিস থেকে, রিয়েল অ্যাক্সিসের যে পয়েন্ট থেকে আসলে বের হয়ে যায়, পোলগুলো রিয়েল অ্যাক্সিসের যে পয়েন্ট থেকে আসলে বের হয়ে যায়, সেই পয়েন্টটাকে আমরা আসলে বলি ব্রেক এওয়ে পয়েন্ট, আর যে পয়েন্ট আসলে ইন করে সেটাকে আমরা আসলে বলি ব্রেক ইন পয়েন্ট। তার মানে আমার জন্য এখানে ব্রেক এওয়ে পয়েন্টটা হচ্ছে এইটা। এই পয়েন্ট থেকে যদি আসলে এই পয়েন্টটাকে টার্গেট করে যদি আসলে আমি আরেকটা পোলকে বসাতে পারি, তাহলে তো আসলে আমার এমন কিছু একটা ঘটবে যার জন্য আসলে পোলগুলো কন্ট্রোলার গেইন ইনক্রিজ করতে থাকলে তাদের মুভমেন্ট হবে, এবং এই পয়েন্টে এসে তারা আসলে ব্রেক করে রিয়েল অ্যাক্সিস থেকে বের হয়ে চলে যাবে। তাহলে এই পয়েন্টের ভ্যালুটা কত, এই পয়েন্টের ভ্যালুটা কিন্তু ইউজার আমাকে বলে দিছে, সেটা কত, সেটা হচ্ছে জিটা ওমেগা এন, এবং আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে মাইনাস জিটা ওমেগা এন, এই যে মাইনাস জিটা ওমেগা এন, তার সাথে হচ্ছে এটা যদি আমি যোগ করি, আমি আসলে এইটা এবং এইটা পাই আর কি। তার মানে ইউজার কিন্তু আমাকে আসলে ইনডাইরেক্টলি বলেও দিছে আসলে যে সে কোন পয়েন্ট থেকে চাচ্ছে যে পোলগুলো রিয়েল অ্যাক্সিস থেকে ব্রেক হয়ে যাক। তা আমার কেসের জন্য জিটা ওমেগা এন কত, আমার কেসের জন্য জিটা ওমেগা এন ছিল হচ্ছে, আমি যদি এখানে হচ্ছে মাল্টিপ্লাই করি, আমার কেসের জন্য 2 জিটা ওমেগা এন ছিল হচ্ছে 1.6, তার মানে জিটা ওমেগা এন হবে হচ্ছে 0.8। তার মানে আমার জন্য ব্রেক এওয়ে পয়েন্ট হচ্ছে 0.8। এখন ব্রেক এওয়ে পয়েন্টের দ্বিগুণ দূরত্বে যদি আমি আসলে আরেকটা পোলকে বসাই, তাহলে হচ্ছে আমার কি হচ্ছে, আমার রুট লোকাসটা হচ্ছে এই রিয়েল অ্যাক্সিস থেকে হচ্ছে এই ডিজায়ার পয়েন্ট দিয়ে বের হচ্ছে, এবং আমার যে রিকোয়ারমেন্ট আসলে আমার ফুলফিল করতে হবে, সেই রিকোয়ারমেন্ট আসলে আমার ফুলফিল হচ্ছে। এখানে আসলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে এই যে মাইনাস জিটা ওমেগা এন, এটা তো আমি আসলে জানি যে আসলে এই পয়েন্টটা দিয়ে হচ্ছে আমার আসলে ব্রেক করবে, পোলগুলো আসলে রিয়েল অ্যাক্সিস থেকে আসলে ব্রেক করে বের হয়ে যাবে। তা এখন আমার একটা পোল যদি আসলে আমার জিরোতে থাকে, তাহলে আরেকটা পোল আমি আসলে কোথায় বসাবো? অবভিয়াসলি আমি জিটা ওমেগা এন এর দ্বিগুণ দূরত্বে, বা আসলে 2 জিটা ওমেগা এন দূরত্বে আসলে আমি বসাবো। এখানে আসলে আমি সেটাই করছি, ক্যালকুলেশন আসলে আমরা সেটাই করছি। আমাদের জিটা ওমেগা এনে হচ্ছে আমরা জানি ব্রেক ওয়ে পয়েন্ট আছে, যেটা আসলে আমরা একটু পরে জানতে পারছি, বাট এখানে ক্যালকুলেশনে তো আসলে আমি কম্পেয়ার করে পেয়ে গেছিলাম যে ইজ ইকুয়াল টু হচ্ছে 2 জিটা ওমেগা এন। তো আমার জিটা ওমেগা এন আমি জানি, তার দ্বিগুণ দূরত্বে যদি আমি আরেকটা পোলকে বসাই, যদি আমার একটা পোল অরিজিনে থাকে, তাহলে আসলে আমি 0 ইরোর প্লাস হচ্ছে ইউজার যে রিকোয়ারমেন্ট দিচ্ছে সেটা আসলে আমি বের করতে পারি। এখন কথা হচ্ছে যে যদি ইউজার আমাকে স্টেডি স্টেট ইরোর একটা পার্টিকুলার ভ্যালু বলে দেয়, কোনো একটা ভ্যালু, সেটা হয়তো আমি হয়তো ধরেন যে আমাকে বলে দিল যে সে আসলে স্টেডি ইরোর চাই হচ্ছে 0.1, তো সেক্ষেত্রে আমার তো আসলে পোল স্টেপ ইনপুটের জন্য, তো সেক্ষেত্রে আসলে আমার পোল তো অরিজিনে যদি আমি রাখি, তাহলে তো আসলে আমি সেই স্টেডি স্টেট ইরোরটা পাবো না। তাহলে সেটার জন্য আসলে কি হবে, এখানে যেমন আমি একটা পোলকে 0-তে রাখতেছি এবং আরেকটা পোল আসলে জিটা ওমেগা এনের দ্বিগুণ দূরত্বে বসাই দিচ্ছি, 2 জিটা ওমেগা এন দূরত্বে। বাট যদি আমার আসলে সিস্টেমে ইরোর থাকতো, তাহলে তো আসলে আমি অরিজিনে কোনো পোল দিতে পারতাম না, আমাকে পোলটা শিফটেড পোল দিতে হতো। আমার আসলে দুইটা পোলই থাকতো সিস্টেমে, একটা পোল কোনো একটা পার্টিকুলার ডিস্টেন্সে থাকতো, আরেকটা পোল হচ্ছে অন্য একটা পার্টিকুলার ডিস্টেন্সে থাকতো, রাদার দ্যান হচ্ছে অ্যাট অরিজিন। তাহলে সেক্ষেত্রে আসলে আমি কি করতাম, ধরেন আসলে সেক্ষেত্রেও আমার ব্রেক ওয়ে পয়েন্ট হচ্ছে 0.8, এবং সেক্ষেত্রেও আমি আসলে
মানে আমি স্টেডি স্টেট এররটা আসলে আমি 0 চাচ্ছি না, আমি একটা পার্টিকুলার এরর চাচ্ছি। তা আমি যদি আসলে অরিজিনে আসলে পোলটাকে যদি আসলে না বসাই, অন্য কোনো একটা পজিশনে বসাই, ধরেন আমি আসলে 0.4-এ বসালাম। এখন কথা হচ্ছে যে আসলে আমি একটাকে তো আসলে আমার ধরে নিতে হবে, যেহেতু আমার জন্য আসলে দুইটাই আননোন, তাই তো? যেহেতু আমার যদি ডিজায়ার্ড বা 40% ওভারশুটই হয়, আবার যদি সেটলিং টাইম 5 সেকেন্ডই হয়, বাট আগে এরর ছিল 0, এখন একটা এরর আছে। তো এই ক্ষেত্রে যদি আমার একটা এরর থাকে, সেক্ষেত্রে আমার যেটা হবে যে আসলে আমার জন্য আননোন কয়টা, আমার জন্য আননোন আসলে হচ্ছে দুইটা পোলই আসলে আমার জন্য আননোন। তো সেক্ষেত্রে আমার আসলে কি করতে হবে, আমার যদি দুইটা ভ্যারিয়েবল আননোন থাকে, একটাকে তো আমার ধরে নিতে হবে। তো আমি ধরে নিলাম যে আসলে আমার একটা পোল আছে হচ্ছে 0.4-এ, আরেকটা পোল কোথায় থাকবে সেটা বের করার ওয়ে হচ্ছে আমরা সফটওয়্যার থেকে বের করতে পারি। আমাদের সিসি টুল নামে হচ্ছে একটা ম্যাটল্যাবের মধ্যে হচ্ছে একটা ইন্টারফেস ক্রিয়েট করা আছে, যেখান থেকে হচ্ছে আসলে আমরা পোলের পজিশন হচ্ছে ভ্যারি করে করে আমরা আসলে দেখতে পারি। এটা ছাড়াও আসলে আরেকটা জিনিস বের করা যায়, সেটা হচ্ছে ব্রেকওয়ে পয়েন্ট বের করার একটা ফর্মুলা আছে, আপনারা থিওরিতে জানেন, সেটা হচ্ছে dk/ds = 0 করলে সেখান থেকে হচ্ছে আমরা ব্রেকওয়ে পয়েন্ট বের করতে পারি। সাপোজ আমি এখানে হচ্ছে একটা পোল হচ্ছে 0.4-এ বসাইছি, সো আরেকটা পোল আসলে আমি 1.2-তে যদি আসলে বসাই, তাহলে এদের এই কম্বিনেশন থেকে আসলে আমি ব্রেকওয়ে পয়েন্ট হচ্ছে 0.8 পাই। সেটা কীভাবে পাই, আমি যে একটা পোল বসে যাচ্ছে 0.4-এ, আরেকটা পোল বসে যাচ্ছে 1.2-তে, এবং এটা হচ্ছে আমার কি, আমার হচ্ছে 1 + kgs/hs বা আমার ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশন, তাই তো? তাহলে এটাকে যদি আসলে আমি সলভ করলে ফাইনালি এরকম কিছু একটা আসে, সেখান থেকে আমরা কেটাকে রেখে বাকিটাকে যদি সমীকরণ ওই পাশে পাঠাই দিই, তাহলে আমি পাই হচ্ছে k = -s² + 1.6s + 0.48। এটাকে যদি এবার আমি এস এর সাথে সাপেক্ষে হচ্ছে ডেরিভেটিভ করি এবং ফাইনালি সেই ভ্যালুটাকে যদি আমি = 0 করি, তাহলে এখান থেকে আমি পাই হচ্ছে 2s = হচ্ছে -1.6 বা s = হচ্ছে -0.8। সো যদি আমার ব্রেকওয়ে পয়েন্ট আসলে ফিক্স থাকে, বাট আসলে যদি আমার স্টেডি স্টেট এরর যদি আসলে ভ্যারি করে, সেক্ষেত্রে আসলে সেটা কিন্তু অ্যাচিভ করা পসিবল। সেক্ষেত্রে আসলে আমাকে একটা পোল ধরে নিতে হবে এবং আরেকটা পোল আসলে এমনভাবে মুভ করতে হবে যাতে আসলে আমার এই ক্যালকুলেশন থেকে, বা আসলে আমি যদি সিসি টুল আসলে ইউজ করি, আপনারা অলরেডি হচ্ছে সিসি টুলের ইউজ আসলে আপনারা দেখে গেছেন রুটলকাসে বা এর আগের এক্সপেরিমেন্টগুলোতে। তো আপনারা আসলে ওইখান থেকে পোলের পজিশন ভ্যারি করে করে আসলে কোন আরেকটা পোলকে কোথায় বসাইলে আসলে আমার এই ব্রেকওয়ে পয়েন্ট দিয়ে হচ্ছে পোলগুলো পাস করবে, সেটা হচ্ছে আপনারা বের করতে পারবেন। আচ্ছা, এইটা ছিল হচ্ছে আমার আসলে ইনিশিয়াল যেই ক্রাইটেরিয়া যেটা, সেটা আসলে এখানে আসলে আমি দেখানোর চেষ্টা করছি। ধরেন ইনিশিয়ালি বা আসলে 10 বছর আগে ইউজার আমাকে বলেছিল যে সে 40% ওভারশুট চায় এবং হচ্ছে সে সেটলিং টাইম চায় হচ্ছে 5 সেকেন্ড। 2% ক্রাইটেরিয়ার জন্য সে হচ্ছে সেটলিং টাইম চায় হচ্ছে 5 সেকেন্ড এবং স্টেডি স্টেট এরর 0-ই আমি ধরে নিয়ে আমরা কনসিডার করি আর কি। এরপরে 10 বছর পরে এসে সে এখন আমাকে বলতেছে যে না, আপনি আমাকে যে সিস্টেমটা ডিজাইন করে দিয়েছেন, আমি আসলে সেই মডিউলটাকে বাদ দিতে চাচ্ছি না। আমি চাচ্ছি যে আপনি সেই মডিউলটাকে এমনভাবে মডিফাই করেন যাতে আসলে এখন আমার নতুন ওভারশুট চলে আসে হচ্ছে 60% সাপোজ, এবং আমার সেটলিং টাইম চলে আসে হচ্ছে 10 সেকেন্ড। সে চাচ্ছে না তার সেই এক্সিস্টিং মডিউলটাকে আসলে বাদ দিতে। এটা আসলে তার জন্য কস্ট ইফেক্টিভ বা কোনো ফিজিবল সলিউশন হবে না। সে চাচ্ছে যে যেই মডিউলটা আছে সেটা তো কাজ করতেছে, তাহলে সেটাকে আসলে বাদ দেওয়ার কিছু নেই। আমি যদি সেটার মধ্যে আসলে এমনভাবে মডিফাই করতে পারি যে আসলে আমি এটাকে বছরের পর বছর আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আসলে ইউজ করতে হবে, সেটাই আসলে আমার জন্য হবে হচ্ছে বেস্ট সলিউশন। তাহলে এই ধরনের কেসে আমরা যদি সিস্টেমের ইনিশিয়াল কন্ডিশনগুলোকে চেঞ্জ না করে যদি নতুন কোনো ডিজাইন রিকোয়ারমেন্ট অ্যাচিভ করতে চাই, সেক্ষেত্রে আসলে কীভাবে অ্যানালাইসিস করবো বা কীভাবে আসলে সিস্টেমটাকে মডিফাই করবো, সেটা আসলে আমার জানা দরকার। ধরেন এখন আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের ইউজার যেটা বলে দিয়েছে যে এখন আমার ওভারশুট হচ্ছে 60% এবং সেটিং টাইম হচ্ছে 2% ক্রাইটেরিয়ার জন্য ধরুন হচ্ছে 10 সেকেন্ড। এখনও কিন্তু সে আমাকে কি বলে দিয়েছে, ইনডিরেক্টলি যেটা বলে দিয়েছে এবং ওমেগা এন বলে দিয়েছে। তাহলে এখান থেকে যেটা আমি জানি, আমি ওমেগা এন জানি, আমার জন্য টার্গেট কি, আমার জন্য প্রথম টার্গেট হচ্ছে অ্যাজ এ ডিজাইনার জিটা ওমেগা এন বের করা। কারণ জিটা ওমেগা এন আসলে সেই পয়েন্ট, যে পয়েন্ট থেকে আসলে আমার পোলগুলো রিয়েল অ্যাক্সিসটা ব্রেক করে চলে যাবে। তো ওই পয়েন্টটাকে যদি আমি ধরতে পারি, অবশ্যই আমি কিন্তু ইউজার রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবো। এবং এখানে আরও একটা শর্ত আছে, সেটা হচ্ছে এই শর্তে সিস্টেমের আগের কোনো প্যারামিটার হচ্ছে চেঞ্জ করা যাবে না। আপনি সিস্টেমে নতুন প্যারামিটার ইন্ট্রোডিউস করতে পারবেন, বাট আগেরগুলো অবশ্যই থাকবে। তার মানে আগে আমার যেটা ছিল, আগে আমার সিস্টেমে একটা পোল ছিল হচ্ছে অরিজিনে এবং আরেকটা পোল ছিল হচ্ছে -1.6-এ এবং তখন আমার ব্রেকওয়ে পয়েন্ট ছিল হচ্ছে 0.8। বাট এখন ইউজার যেটা চাচ্ছে তার জন্য ব্রেকওয়ে পয়েন্ট হচ্ছে 0.4। তাহলে আপনার কি মনে হচ্ছে যে সামহাউ আমার কন্ট্রোলার কোনো এমন কোনো একটা পার্টিকুলার কন্ট্রোলার আছে যার জন্য আসলে এই পোলগুলো আসলে এই পয়েন্ট দিয়ে বের হবে, -0.4 দিয়ে বের হবে? অবশ্যই আমার এক্সিস্টিং সিস্টেমটা আসলে এই রিকোয়ারমেন্টটা ফুলফিল করতে পারবে না। এক্সিস্টিং সিস্টেমটাকে আমার আসলে মডিফাই করতে হবে। তাহলে মডিফাই করার জন্য আমার যেটা করতে হবে যে সিস্টেমের মধ্যে আসলে আমাকে নতুন পোল
বা নতুন পোল জিরো আসলে ইন্ট্রোডিউস করতে হবে। ধরেন যে আসলে এখন যেহেতু আমার নতুন পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে এইটা, ব্রেকওয়ে পয়েন্ট অফ ইন্টারেস্ট হচ্ছে -0.4, তাহলে আমার তো আবার আমি কি জানি, আমার আসলে একটা পোল আমার জিরোতে আছে, আমি এটা জানি যে জিটা ওমেগান আমি জানি, তাহলে জিটা ওমেগানের দ্বিগুণ দূরত্বে যদি আমি আরেকটা পোল বসাতে পারি তাহলে তো আসলে আমার খেলা শেষ। তাহলে জিটা ওমেগান হচ্ছে আমার -0.4, তার দ্বিগুণ দূরত্ব হচ্ছে আমরা আরেকটা পোল বসাইছি যেটা হচ্ছে -0.8-এ, যেটা আগে ছিল আমাদের প্রিভিয়াস পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখন সেই প্রিভিয়াস পয়েন্ট অফ ইন্টারেস্টে হচ্ছে আমি আরেকটা পোল বসালাম যেটা হচ্ছে -0.8। এইটা বসানোর সাথে সাথে আমাদের সিস্টেম হচ্ছে কিছু সমস্যার সৃষ্টি হবে। সেটা হচ্ছে যে প্রথমে আমার আগে পোল ছিল 2টা, এখন পোল হয়ে গেছে 3টা, তার মানে সিস্টেমের অর্ডার চেঞ্জ হয়ে যাবে। তো সিস্টেমের অর্ডার যদি চেঞ্জ হয়, আমরা জানি আসলে এটার জন্য রুট লোকাসের চেহারা কিরকম হবে। যেহেতু এখানে 3টা পোল আছে, অড নাম্বার অফ পোলের লেফট সাইডে থাকবে, তাহলে এখানে যেটা হবে যে আসলে এই দুইটা পোলের এখানে থাকবে রুট লোকাসটা, আর এটা হচ্ছে 180 ডিগ্রি করে এদিকে চলে যাবে। তাহলে এইখানে যারা থাকবে তারাও আসলে গেইন ইনক্রিজ করতে করতে কি হবে, কোনো একটা পার্টিকুলার পয়েন্ট, সেটা যদি 0.4ও হয় তাহলে কি হবে, আমি যদি আসলে 0.4-এ এসে তারা ব্রেক করতেছে, বাট একটা পার্টিকুলার সময় গিয়ে তারা আসলে এই লেফট সাইড থেকে, এস প্লেনের লেফট সাইড থেকে হচ্ছে রাইট সাইডে চলে যাবে, মানে আমার সিস্টেমটা হচ্ছে আনস্টেবল হয়ে যাবে। সেটা তো আসলে আমার জন্য কোনোভাবেই কাম্য না। এবং আরও জিনিস যেটা আসলে এখানে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে আমি যদি চাই আসলে সিস্টেমের অর্ডারটাকে ফিক্সড রাখতে, সেকেন্ড অর্ডার রাখতে, তাহলে তো আসলে আমার এখানে আমার অ্যাডিশনাল কিছু জিনিস আসলে ইন্ট্রোডিউস করতে হবে। এক হচ্ছে এখানে স্টেবিলিটির একটা ইস্যু আছে, দুই আসলে সিস্টেমের যেই রেসপন্স যেটা, সেটাও আসলে এখানে আসলে ভ্যারি করবে আর কি। তাহলে আসলে সেটা আমি আসলে কীভাবে এখানে ফিক্সড রাখতে পারি, বা আমি আসলে একটা সেকেন্ড অর্ডার সিস্টেমেই আসলে আমি ঠিক ফিক্স থাকতে চাই, সেটা আসলে আমি কীভাবে করব। আমরা যেটা করতে পারি যে আসলে আমি সিস্টেমের মধ্যে যদি জিরো ইন্ট্রোডিউস করি, এমনভাবে জিরো ইন্ট্রোডিউস করলাম যে একটা জিরো আসলে একটা কি বলবো যে কোনো কাজের না, এরকম একটা পোলকে আসলে সিস্টেম থেকে আসলে সেই জিরোটা আসলে নিষ্ক্রিয় করে দিবে বা আসলে আইসোলেট করে দিবে। তাহলে আসলে আমার এইখানে কোন দুইটা পোল আসলে কাজের, বা আসলে কোন পোলটা কাজের না, -1.6 এই পোলটা কি আসলে আমার জন্য কোনো কাজ করতেছে, সে আসলে আমার জন্য এখানে প্রবলেম ক্রিয়েট করতেছে এই কারণে, যদি সে আসলে যদি না থাকতো তাহলে সিস্টেমের রেসপন্সটা হচ্ছে একটা সেকেন্ড অর্ডার সিস্টেমের মতো হতো, এবং সেটা কিন্তু -0.4 দিয়ে যেত। তার মানে আমি আসলে যদি একটা জিরো দিয়ে দিতে পারি -1.6-এ, তাহলে তো আসলে এই পোলের মুভমেন্ট হবে না, তাই তো? আমরা জানি হচ্ছে পোল অলওয়েজ হচ্ছে জিরোর দিকে হচ্ছে মুভ করতে চায়। তাহলে -1.6-এ যদি আসলে আমি একটা জিরো ইন্ট্রোডিউস করে দিই, তাহলে আসলে এই পোলটা হচ্ছে নালিফাই হয়ে গেল, বা আসলে আমি বলতে পারি যে আসলে এই পোলের কোনো আর এখানে ইফেক্ট থাকবে না। আমার অ্যাক্টিভ সিস্টেমের পোল থাকবে হচ্ছে এই দুইটা, যেটা থেকে আসলে আমি এই রেসপন্স বা এই যে রিকোয়ারমেন্ট যেগুলো, সেটা আসলে আমি অ্যাচিভ করতে পারবো আর কি। তাহলে এখানে যদি আসলে সেটা আমরা দেখি, আমরা যেটা করেছিলাম যে আমরা আসলে -1.6 হচ্ছে একটা অ্যাডিশনাল জিরো ইন্ট্রোডিউস করেছি। তো যখন আসলে আমরা -1.6 একটা অ্যাডিশনাল জিরো ইন্ট্রোডিউস করেছি, তখন আসলে আমার ওই ওপেন লুপ ট্রান্সফার ফাংশন যেটা আগে ছিল হচ্ছে 1/s × s + 1.6, সেটা এখন এখানে হচ্ছে চেঞ্জ হয়ে গেছে। সেখানে আসছে কি, উপর একটা জিরো চলে আসছে, ঠিক এই পোলের ইকুইভ্যালেন্ট। এবং যেহেতু আমি আসলে নতুন ডিজাইন রিকোয়ারমেন্ট আসলে ফুলফিল করতে চাচ্ছি বা ইন্ট্রোডিউসিং এ পোল অ্যাট -0.8, সেক্ষেত্রে আমার আসলে কি হবে, নিচে আরেকটা টার্ম চলে আসবে, সেটা হচ্ছে s + 0.8। এটাকে যদি আসলে আমরা কাটাকাটি করি, ফাইনালি আসলে আমার সিস্টেমের অর্ডারটাও কি থাকতেছে, সেকেন্ড অর্ডারে থাকতেছে। এখন এটাতে আসলে আমরা ব্লক দিয়ে আসলে রিপ্রেজেন্ট করতে পারি, বাট আসলে এখানে আমি যদি আসলে চাই যে আসলে আমি এটাকে ফিজিক্যালি এক্সিকিউট করবো, তাহলে আসলে আমি কি করতে পারি, এই যে আপ টু এই পয়েন্ট পর্যন্ত আমার যেটা ছিল, সেটা ছিল হচ্ছে সম্পূর্ণ আগের অংশটুকু, যেটা ছিল হচ্ছে আমার 40% ওভারশুটের জন্য এবং হচ্ছে 5 সেকেন্ড সেটলিং টাইমের জন্য। তাহলে এখন যেহেতু সিস্টেমটাকে আমি আসলে মডিফাই করতেছি, আগের সিস্টেমটাকে চেঞ্জ না করে, এই যে প্রসেসটাকে আসলে আমরা বলি আসলে কম্পেনসেশন করা। আমরা আগের সিস্টেমটাকেও আসলে চেঞ্জ করতেছি না, বাট এই আগের সিস্টেমটাকে আসলে আমি এমনভাবে মডিফাই করতেছি যাতে আসলে আমি নতুন কোনো ডিজাইন গোল সেখান থেকে আসলে অ্যাচিভ করতে পারি। তো এই যে প্রসিডিউর, যেটা এই প্রসিডিউরটাকে আসলে আমরা বলি আসলে কম্পেনসেশন। তাহলে আমার আগের সিস্টেমটা ছিল হচ্ছে এই পর্যন্ত, এরপরে যেটা লাগবে আমার আসলে এখানে কম্পেনসেশন করতেছি আমি, বা কম্পেনসেশন টেকনিক আসলে ইন্ট্রোডিউস করতেছি, বা ইন্ট্রোডিউসিং পোল অ্যান্ড জিরোস। তাহলে সেটা কি করতেছি, আমরা জানি যে আসলে এই যে এই পোর্শনটুকু আমাকে কি দিবে, এই পোর্শনটুকু আমাকে দিবে হচ্ছে আসলে জিরো, তাই তো? যেহেতু আমি এখানে একটা ক্যাপাসিটি ইন্ট্রোডিউস করছি, আগেগুলোতে কিন্তু হচ্ছে কোনো ক্যাপাসিটর ছিল না, তাহলে এখানে যখন আমি আসলে এখানে একটা ক্যাপাসিটি ইন্ট্রোডিউস করছি, এই পোর্শনটুকু আমাকে দিবে হচ্ছে একটা জিরো, আর এই ফিডব্যাক পাথের এই পোর্শনটুকু আমাকে দিবে হচ্ছে একটা পোল। কোন পোল? এই পোর্শনটুকু আমাকে দিব হচ্ছে s + 0.8। এটাকে যদি আমি এমনভাবে ডিজাইন করতে পারি, তাহলে সে আমাকে দিব হচ্ছে এইটা, আর এই পোর্শনটুকু আমি এমনভাবে ডিজাইন করবো যাতে সে আমাকে দেয় হচ্ছে এই জিরোটুকু। এরপর এটা কি হবে, আমরা জানি আসলে হচ্ছে এগুলো সবগুলো যেটা আসলে ইনভার্টিং কনফিগারেশনে আছে, এখানে একটা মাইনাস আসবে, এখানে আবার মাইনাসে প্লাস, আবার এখানে একটা মাইনাস আসার কারণে আবার মাইনাস। সো আসলে আমি ওভারঅল কনফিগারেশনটাকে আসলে আমি প্লাস রাখতে চাচ্ছি, তাহলে আমার এখানে কি করতে হবে,
আর একটা ইউনিটি গেইনের ইনভার্টিং অ্যাম্পলিফায়ার যদি আমি দিই তাহলে আসলে আমার সব কিছু হয়ে যাবে হচ্ছে প্লাস, এবং সেটাকে আসলে আমি ফেড করতেছি কোথায়, ডিফারেনশিয়াল অ্যাম্পলিফায়ারের ইনপুটে। তাহলে এইখান থেকে এই পোর্শনটুকুর, যেটাকে আমি বলতেছি আসলে কম্পেনসেটর, এই পোর্শনটুকুর আসলে ট্রান্সফার ফাংশন কী হবে, এইখানে ট্রান্সফার ফাংশন হচ্ছে এখানে ক্যালকুলেট করলে আপনারা দেখবেন আসলে এটা ট্রান্সফার ফাংশন আসে হচ্ছে -C3 ডিভাইডেড বাই CF3 ইন্টু S প্লাস A ডিভাইডেড বাই S প্লাস B। S প্লাস A এর মধ্যে কে পড়বে, A এর মধ্যে পড়বে আসলে হচ্ছে 1/R3 C3, আর B এর মধ্যে পড়বে হচ্ছে RF3 CF3, তাই তো? এখানে হচ্ছে সেটাই দেখা যাচ্ছে যে B এর মধ্যে পড়বে হচ্ছে 1/RF3 CF3। তাহলে এখন আমার এই যে মডিফিকেশন করলাম, আর আগে একটা এক্সিস্টিং সিস্টেম ছিল, এই মডিফিকেশন করার পরে আমার ওভারঅল সিস্টেমের চেহারা আসলে কি হয়ে গেছে। আগে কন্ট্রোলার গেইন ছিল হচ্ছে এইটুকুকে আমরা বলতেছিলাম হচ্ছে কে 1 ডিভাইডেড বাই R1 R2 CF1 CF2। যদি আমি একটু ব্যাকে যাই, এখানে আমার কেটা কি ছিল, কে ছিল হচ্ছে 1/R1 R2 CF1 CF2। এখন যেহেতু আমি এখানে আরও অ্যাডিশনাল একটা অপ এম ইন্ট্রোডিউস করছি, যেখানে আসলে আমি শিফটেড পোল এবং শিফটেড জিরো দিছি, তখন আসলে আমার কে এর ভ্যালুতে চেঞ্জ হয়ে গেছে, এবং চেঞ্জ হওয়ার পরে তার ভ্যালু কত হয়েছে, তার ভ্যালু হচ্ছে C3 ডিভাইডেড বাই হচ্ছে R1 R2 CF1 CF2 CF3। এটা হচ্ছে আমার নতুন কন্ট্রোলার গেইনের ভ্যালু। আচ্ছা, এরপরে প্ল্যান্ট যেটা ছিল আগে, আমার প্ল্যান্ট যে ব্লকটা ছিল সেটা তো আসলে আগে আমার চেঞ্জ হয়ে গেছে। আগে আমার প্ল্যান্টের মধ্যে ছিল হচ্ছে 1 ডিভাইডেড বাই S ইন্টু S প্লাস A, এখন সেখানে আসছে হচ্ছে S প্লাস A ডিভাইডেড বাই S ইন্টু S প্লাস A প্লাস S প্লাস B। এখন এখান থেকে আমার আসলে কি ডিজাইন করতে হবে, এখন এইখান থেকে আসলে মডিফিকেশনটা আমাদের জন্য খুবই এখন সিম্পলিফিকেশন বা খুবই আসলে সিম্পল একটা প্রসিডিওর। সেটা আসলে কি দেখেন, এই যে জিরোটা সেটা তো আসলে এই পোলের ইকুইভ্যালেন্ট, তার মানে এই পোলটাকে আসলে আমি দিছিলাম কি, এই RF2 আর CF2 কে আমরা আসলে এমনভাবে আসলে ডিজাইন করছিলাম যাতে আসলে আমার 1.6 আসে, তাই না? তাহলে এখন আসলে আমি কি করব, আমি যদি একটু ব্যাকে যাই, আমাদের A ইজ ইকুয়াল টু কত ছিল, A ইজ ইকুয়াল টু ছিল হচ্ছে 1/RF2 CF2, যেটাকে আসলে আমি এমনভাবে ডিজাইন করছিলাম যাতে হচ্ছে আমার 1.6 আসে। তাহলে এই RF2 CF2টাই তো আসলে আমার এখানে চলে আসবে কোথায়, আমার এই RF2 CF2 এর ভ্যালু এখানে হয়ে যাবে হচ্ছে আসলে এই R3 C3। তাহলে আমরা তো আসলে ক্যাপাসিটরের ভ্যালু অলওয়েজ ফিক্সড রাখি, আমরা চেঞ্জ করে আসলে রেজিস্ট্যান্সের ভ্যালু। তাহলে আসলে এখানে R3 ভ্যালু হবে আসলে কত, R3 ভ্যালু হবে আসলে RF2 এর সমান, সেটা হচ্ছে কত 0.625। আচ্ছা, এরপরে এই যে শিফটেড পোল যেটা, সেটা আসলে আমার অ্যাচিভ করতে হবে কত 0.8-এ। তার মানে হচ্ছে আমি এমনভাবেই আবার ডিজাইন করব যাতে হচ্ছে আমার 0.8 চলে আসে। অলওয়েজ আমরা আসলে ক্যাপাসিটরের ভ্যালুটাকে হচ্ছে 1 ফ্যারাডে রাখি, সেখান থেকে আসলে আমি RF3 ভ্যালুটা ক্যালকুলেট করলে সেটা আমার ভ্যালু আসে হচ্ছে 1.25। এবং কন্ট্রোলার গেইনের ভ্যালু কত, কন্ট্রোলার গেইনের ভ্যালু হচ্ছে আমি এখান থেকে বের করতে পারি, সেটা হচ্ছে কীভাবে বের করব। এখন আমার হচ্ছে কন্ট্রোলার গেইন হচ্ছে আবার কত, ওই যে এটা কি বলে K ইজ ইকুয়াল টু ওমেগা n স্কোয়ার, এটাকে আবার হচ্ছে আমরা স্কোয়ার করবো, স্কোয়ার করে হচ্ছে আমরা এখান থেকে আলটিমেটলি ফাইনালি আসলে আমরা যেটা পাবো সেটা আমাদের আসবে হচ্ছে এখানে আসলে ভ্যালুটা লেখা নেই আর কি, তো আসলে সেটা আসলে ক্যালকুলেট করলে আপনারা বের করতে পারবেন আর কি, নতুন যে কে এর ভ্যালু যেটা সেটা আসলে এখান থেকে বের করা যাবে। তাহলে সেখানে আসলে C3 আর CF3 এর ভ্যালুটা আসলে এমনভাবেই আমরা ফিক্সড করে রাখছি। আর আগে আসলে আমরা কন্ট্রোলার গেইনটাকে আসলে আমরা কন্ট্রোল করতাম কি দিয়ে, কন্ট্রোলার গেইনটাকে আমরা আসলে কন্ট্রোল করতাম হচ্ছে R1 দিয়ে। এই যে এখানে একটা ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স ছিল R1, এটা দিয়ে আসলে আমরা কন্ট্রোলার গেইনটাকে আসলে ভ্যারি করতাম বা কন্ট্রোল করতাম, যেটা আসলে আমাদের ছিল হচ্ছে কত, আগের কেসের জন্য যেটা ছিল হচ্ছে 8.17। তো এখন যেহেতু আমার K ইজ ইকুয়াল টু হয়ে গেছে হচ্ছে K ইজ ইকুয়াল টু আমাদের নতুন একটা ওমেগান চলে আসছে, তাহলে আমাদের ওই ওমেগান স্কোয়ার যদি আমি নেই, সেই ওমেগানটার ভ্যালু কত আমি একটু দেখি, এখানে ওমেগানের ভ্যালু হচ্ছে 2.5। তো এটার যদি আমি স্কোয়ার নিই, সেখান থেকে আসলে আমি কে এর ভ্যালু বের করতে পারবো, এবং সেই কে এর ভ্যালু যদি আমি বের করতে পারি বা কেসির ভ্যালু যদি আমি আসলে বের করতে পারি, সেখান থেকে আসলে আমি কি করবো, C3 CF3 CF1 CF2 সবগুলোর ভ্যালু 1 রাখবো, 1 ফ্যারাড রাখবো। R2 এর ভ্যালু আবার আমি চাইলে 1 ওহম রাখতে পারি, আর R1 এর ভ্যালুটাকে হচ্ছে এমনভাবে মডিফাই করবো যাতে KC ইজ ইকুয়াল টু বা ওমেগা n স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 2.5 স্কোয়ার, এইটার আসলে ইকুইভ্যালেন্ট কত, আর R1 এর ভ্যালু কত করলে আসলে সেই ভ্যালুটা আসে সেটা আসলে আমি এখান থেকে বের করতে পারবো। আচ্ছা, এখন এটা ছিল হচ্ছে আমাদের থিওরি পার্ট। এবার